যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখছেন, প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আপনার অনেক পুরনো একজন শ্রোতা। সেই ভূত এফএমের শুরু থেকে এখনো পর্যন্ত আপনার পাশে আছি। বেশ কিছু ঘটনা আমার জানা থাকলেও সময়ের অভাবে লেখা হয়ে ওঠে না। যেহেতু ঘটনাটি সাম্প্রতিক কালের সত্য একটি ঘটনা, তাই আজ অনেক কষ্টে সময় বের করে লিখে ফেললাম। ঢাকার বাইরে থাকায় স্টুডিওতে আসতে পারবো না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে ঘটনাটি পড়লে কৃতজ্ঞ থাকব। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রথমেই ভূত.com-এর শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, ঘটনাটি খুবই সাম্প্রতিক কালের এবং একটি সত্য ঘটনা, যার সাক্ষী হাজার হাজার মানুষ। ঘটনাটি 2020 সালের এবং ঘটনাটি ঘটে জয়পুরহাট জেলার সদর উপজেলায় মালয়পুর নামক গ্রামে, আমাদের পাশের গ্রাম। এই গ্রামটি দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদীর একটি শাখা। অতীতে নদীটি বেশ প্রশস্ত থাকলেও বর্তমানে নদীটি খুব একটা বড় না। এখানে অনেক শ্রোতা আছেন যারা হয়তো জেনে থাকবেন, নদীতে কোনো কোনো স্থানে, বিশেষ করে নদী যেখানে বাঁক নিয়েছে সেরকম অনেক জায়গায় নদী অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি গভীর হয়, যেগুলো আমাদের অঞ্চলে দও বলা হয়ে থাকে। শুষ্ক মৌসুমে নদীতে বিভিন্ন অংশ শুকিয়ে গেলেও এই দওয়ের অংশগুলো কখনোই শুকায় না, এবং এই অংশগুলোতে লোকে বিভিন্ন রকমের গাছের ডালপালা ফেলে রাখে, যেগুলোতে প্রচুর মাছ থাকে, এবং শুষ্ক মৌসুমে স্থানীয় লোকজন এই অংশগুলোতে নেট নামিয়ে মাছ ধরে। অনেক সময় অনেকে শত্রুতাবশত এই দণ্ডগুলোর বিষ প্রয়োগ করে মাছ ধরার জন্য। উল্লেখিত ঘটনা দওটিতে শুষ্ক মৌসুমে প্রায় 40 থেকে 50 ফিট পানির গভীরতা থাকে। যাই হোক, ঘটনাটি যখন ঘটে তখন বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে, তবে তখন নদীতে বেশ স্রোত ছিল। ঘটনাটি যেদিনের সেদিন মালাইপুর গ্রামের যুবক, তার একটা ছদ্মনাম দিয়ে দেই রহিম, তার 3 বন্ধু সাথে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়। নৌকা নিয়ে তারা নদীর অপর প্রান্ত, অর্থাৎ তাদের গ্রামের নদীর যে পাড়, তার বিপরীত পাড়ে যায়। যেহেতু বর্ষার শেষে, তাই নদী পুরোপুরি ভরা ছিল না, তবে নদীতে স্রোত ছিল। মাছ ধরা শেষে তারা যখন বাড়ি ফিরবে তখন রহিম তার জাল নৌকায় দিয়ে সাঁতার দিয়ে নদী পার হওয়ার চিন্তা করে। যেহেতু নদী পুরোপুরি ভরা ছিল না এবং সে অপর প্রান্তে যে গোসল দিয়ে বাড়ি যাবে, তার এই পরিকল্পনা অনুযায়ী রহিম জাল নৌকায় দিয়ে নদীতে সাঁতার দেয়, এবং কিছুক্ষণ পর তার বন্ধুরা খেয়াল করে তাকে নদীতে দেখা যাচ্ছে না। তারা ভাবে হয়তো তাদের জন্য অপেক্ষা না করে সে বাড়ি চলে গেছে, কিন্তু একটু পরে নদীর অপর প্রান্তে একটি ব্যক্তির চিৎকারে তাদের ভুল ভাঙে। অপর প্রান্তের ব্যক্তিটি যে নদীর পাড়ে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিল, সে বলে রহিম যখন নদীর পাড় থেকে 20-30 ফুট দূরে, তখন সে হঠাৎ চিৎকার দিয়ে বলে, চাচা, আমার হাতটা একটু ধরেন, আমি ডুবে যাচ্ছি। এখানে বলে রাখা ভালো, রহিমের বাড়ি নদীর কাছে হওয়ায় সে ছোটবেলা থেকে ভালো সাঁতার জানত, এবং এই ভরা নদী সে অসংখ্যবার সাঁতার দিয়ে পার হয়েছে। কাজেই এই নদীতে তার ডুবে যাওয়ার কোনো কারণ নেই, এটি একেবারেই স্বাভাবিক না। যাই হোক, রহিমকে বাঁচানোর জন্য যখন পাড়ের ওই ব্যক্তিটি নদীতে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই পানির প্রচণ্ড একটা ঘূর্ণন, যাকে আমরা পাক বলে থাকি আমাদের অঞ্চলের ভাষায়, সেটি এসে রহিমকে একদম তুলিয়ে নিয়ে যায়, এবং এই ঘটনা দেখে সে চিৎকার দিতে থাকে। কিছুক্ষণ পর্যন্ত আশেপাশে রহিমকে ভেসে উঠতে না দেখে গ্রামবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ততক্ষণে নদীর 2 পাশে শত শত গ্রামবাসী জমা হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর 3-4 জন ডুবুরি অক্সিজেনের ট্যাঙ্ক এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে নদীতে নামে। এখানে উল্লেখ্য যে যেখানে রহিম ডুবেছিল সেই অংশটি দওয়ের অংশ, যেখানে পানির গভীরতা নদীর অন্য অংশের চেয়ে বেশি ছিল, এবং তারা নদীতে নামার পর কয়েক মিনিট পানির নিচে খুঁজতে থাকে, এবং হঠাৎ করে নদীর গভীর অংশ যে ছিল সে ওপরে ভেসে ওঠে। তাদের যে নেতৃত্ব দিচ্ছিলেন তার কানে কানে সে কি যেন বলে। এখন তাদের টিমের ওই লিডার
তাকে আর পানিতে নামতে নিষেধ করেন এবং নৌকায় বসতে বলেন। এরপর বাকি সদস্যরা ওই স্থান থেকে দূরে নদীর অগভীর প্রান্তে 2-3 মিনিট সাঁতার কেটে অর্থাৎ ডুবুরি যে কাজ সেটি করে উপরে চলে আসেন। গ্রামবাসী যখন তাদের জিজ্ঞেস করেন রহিমের ব্যাপারে, তারা বলেন, আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু তাকে খুঁজে পেলাম না। তারা বলেন, রহিমের মাকে ডাক দেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তারা রহিমের মাকে আলাদাভাবে ডেকে বলেন সেখানে কিছু বাতাসা সহ আরো কিছু জিনিস দিতে, তাহলে রহিমকে পাওয়া যাবে, তবে জীবিত অবস্থায় না, মৃত অবস্থায়। পরে গ্রামবাসীরা চাপাচাপি করলে তারা বলে এর আগে এখানে কিছু ঘটেনি। তখন ওইখানে উপস্থিত বয়স্ক ব্যক্তিরা বলেন প্রায় 35 থেকে 40 বছর আগে এখানে একসাথে ডুবে যাওয়া 2 জন লোক মারা গেছেন। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, আমরা নিচে গিয়ে দেখি অস্বাভাবিক আকৃতির একটি বস্তু, যার সমস্ত শরীর জুড়ে চোখ এবং চোখগুলো দিয়ে প্রচন্ড আলো বের হচ্ছে। ওই অস্বাভাবিক আকৃতির বস্তুটি আমাদেরকে বলেছে যে আমরা যদি এখান থেকে বাঁচতে চাই তাহলে এখন যেন উঠে যাই এবং আমরা যেন আপনাকে অর্থাৎ সেই ছেলেটির মাকে এই কাজগুলো করতে বলি, তাহলে তারা লাশ ফেরত দেবে। এই কথা শুনে আমরা দ্রুত উপরে উঠে আসি। তাদের কথা অনুযায়ী রহিমের মা ওই কাজগুলো ওই দিনই করেন এবং পরের দিন ওই স্থান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে রহিমের লাশ ভেসে ওঠে। এর বেশ কিছুদিন পর আমরা রহিমের পরিবারের লোকদের থেকে একটা অদ্ভুত তথ্য পাই, আর তা হলো রহিম বেশ কয়েক বছর আগে শুষ্ক মৌসুমে মাছ ধরার জন্য ওই দাওতে বিষ প্রয়োগ করে। তখন তাকে স্বপ্ন দেখানো হয় সে অনেক বড় একটা অন্যায় কাজ করেছে এবং সে যেন কখনো একা নদীতে না যায়। নদীতে তাকে একা কখনো পেলে এর প্রতিশোধ নেওয়া হবে। যেহেতু এটা কয়েক বছর আগের ঘটনা, তাই রহিম আস্তে আস্তে এই স্বপ্নের ঘটনাটা ভুলে যেতে থাকে এবং ঘটনাটিকে আর গুরুত্ব সহকারে নেয় না। এলাকাবাসী এখনো ভাবে হয়তো ওই ঘটনার জন্য তাকে এমন করুণ পরিণতি বরণ করতে হয়েছে। এই ছিল আমাদের পাশের গ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যার সাক্ষী ওই অঞ্চলের হাজার হাজার মানুষ। লিসেনাররা চাইলে এর সত্যতা যাচাই করে দেখতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই। সে এখনকার ঘটনাটা পড়িনি, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত হোসেন বলছিলাম রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা থেকে। আসলে আমার থানার নাম হচ্ছে খেতলাল থানা এবং খেতলাল থানার বড়তলা ইউনিয়নের বাসিন্দা আমি বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী রাজশাহীর একটা কলেজে পড়ি, কিন্তু এই কোভিড-19 পরিস্থিতির কারণে আমাদের পরীক্ষাটা পোস্টপোন হয়ে গেছে। আসলে খুব একটা অলস সময় পার করতেছি। তারপর অনেকদিন থেকেই ভাবছিলাম আমার এই ঘটনাটি food.com-কে বলি। কেন জানি একটা অলসতার কারণে রেকর্ড করা হচ্ছিল না, আর পাঠানোর তেমন একটা তাড়া হচ্ছিল না। তবে আজকে মনে করলাম একটা গল্প পাঠিয়ে দিই। আসলে গল্প নয়, এটা আমার নিজের চোখে দেখা একটা ঘটনা, আমার দাদার ঘটনা। তো বলে রাখি, আমার দাদা বছর 3 হলো মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনারা সকলেই দোয়া করবেন আমার দাদার জন্য। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা শুরু হয়েছিল আমার দাদার জন্মের সময় থেকে। আসলে আমার দাদার যখন জন্ম হয় তখন আমাদের ফ্যামিলিটা অনেক রিচ ছিল। আসলে খুব সম্ভ্রান্ত একটা ফ্যামিলি ছিল, সরকার ফ্যামিলি। তো আমাদের বাড়ি আগে যেখানে ছিল এখন ওখানে নেই, এখন অন্য জায়গায় আমরা উঠে চলে আসছি। সেই বাড়িতে প্রথম দিকে ঘটনা হতো কি, আমার দাদা যখন ছোট ছিল দোলনাতে যখন রাখতো দাদাকে, হয়তো দোলনাতে রাখার পরে কেউ কোনো কাজ করতে গেল, আশেপাশে কেউ নাই, সেই সময় হুট করে এসে দেখা যেত যে দোলনাও নেই, আমার দাদাও নেই। তো অনেক খোঁজাখুঁজি করা হতো আশেপাশে সব জায়গাতে, বাড়িতে কোথায় গেল, দোলনাও নেই, বাচ্চাও নেই, এরকম একটা সিচুয়েশনে। তবে আমাদের বাড়ির পাশে, আগের বাড়ির কথা বলছি যেখানে আমার দাদারা ছিলেন, সেই বাড়ির পাশে খুব ঘন একটা জঙ্গল ছিল। আসলে সেই জঙ্গলটার ভিতরে তেমন কেউ যেত না। অনেক আগের কাহিনী, বুঝতে পারতেছেন, অন্তত 60 বছর আগের মতো হবে। সেই জঙ্গলের ভিতরে বাচ্চার কাঁথার সাউন্ড পাওয়া যেত। সেখানে খোঁজ নিয়ে ভালো করে খুঁজে খুঁজে দেখা যেত যে জঙ্গলের মধ্যে বাঁশঝাড়ের ভিতরে সেই দোলনা সহ
সে শিশুটি অর্থাৎ আমার দাদা সেখানে আছে। এইরকম ঘটনাটি অনেক ঘটতো। মাঝে মধ্যেই দেখা যেত যে আমার দাদা সেখানে বাড়িতে দোলনায় রাখা হয়েছে, কিন্তু দোলনাতে নাই, জঙ্গলের ভিতরে দোলনা সহ ওখানে দোল খাচ্ছে। তারপরে এর পাশাপাশি আর কিছু ঘটনা ঘটতো। মনে করে ধরেন যে বাড়িতে বাক্সের ভিতরে তো অনেক কাপড় চোপড় সহ বা কাগজপত্র আছে, হুট করে সেখানে আগুন ধরে যেত। সে আগুন ধরে যাওয়ার পরে সেখানে পানি দিলেও সে আগুন লিপ্ত না। এমন সিচুয়েশন হতো যে কাপড় চোপড়ে আগুন সব পানিতে ফালাই দেওয়ার পরে পানিতেও আগুন ধরে যেত। এরকম একটা সিচুয়েশন ছিল। তো যাই হোক, এইরকম কিছু অদ্ভুত কারণ, তখন আসলে অ্যাকচুয়ালি কারণটা জানা যাইতো না। এরকম অদ্ভুত ঘটনার কারণে সেখান থেকে বাড়ি চেঞ্জ করে আমার দাদার বাবারা অন্য জায়গায় নিয়ে এসে বাড়ি করে। এরপর কাহিনী আমি বলি, আমার নিজের চোখে দেখা যায় কাহিনীগুলো। আমার দাদা আসলে আমাকে খুব ভালোবাসতেন, প্রচুর ভালোবাসতেন। আমি আমার দাদাকে খুব মিস করি। আমার দাদা আমাকে অনেক গল্প শোনাতেন। তবে আমাদের নিজের চোখে যে ঘটনাগুলো দেখা, মাঝে মধ্যে দেখা যেত আমাদের বাড়িতে এত সুন্দর একটা গন্ধ, এত সুন্দর গন্ধ যেটার কথা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এই গন্ধটা কিন্তু সব সময় হতো না। ও সরি, একটা কথা আপনাদের বলাই হয়নি। আসলে কথাটা হচ্ছে যে আমার দাদার সঙ্গে একটা পরী ছিল। এই ঘটনাটা জানাজানি হয়েছিল আমার দাদা পরিণত বয়স হওয়ার পরে। সকলেই জানতো যে আমার দাদার সঙ্গে একটা পরী ছিল। তো এই পরীটা যখন আমার দাদার সঙ্গে দেখা করতে আসতো, অর্থাৎ আমাদের বাড়িতে আসতো, ঠিক সেই দিন থেকে প্রায় 2-3 দিন যাবত আমাদের বাড়িতে এত সুন্দর একটা গন্ধ হতো। এবং আমার দাদা যেই ঘরে থাকতো সেই ঘরের গন্ধ তো অনেক সুন্দর গন্ধ। যে কোনো মানুষ আমাদের বাড়িতে আসলেই সেই গন্ধ যে টের পেত এবং বুঝতে পারতো যে আমার দাদার সঙ্গে দেখা করতে এসেছিল। তো এইরকম অনেক ঘটনা আমার দাদার সঙ্গে ঘটেছিল। আমার দাদা যখন নতুন বিয়ে করেছিল, অর্থাৎ আমার দাদিকে বিয়ে করেছিল, তখন তার শ্বশুর বাড়ির লোকজনেরা অনেক জানতো। আমার দাদা যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যেত, সেখানে ওনার যে শালিকা বা শালা এরকম কেউ আছেন, তারা অনেক সময় বলতো যে দুলা ভাই, আপনার কাছে নাকি পরী আছে, কিছু আমাদের দেখান। তখন আমার দাদা এরকম বলতো যে বল তোরা কি খাবি, এরকম একটা সিচুয়েশন। তখন অনেকে অনেক রকম খাবারের কথা বলতো। আমার দাদা বলতো আচ্ছা তোরা ঘর থেকে বের হয়ে যা। তো ঘর থেকে বের হয়ে যাওয়ার এই 5-10 মিনিটের ভিতর আমার দাদা ঘরের ভিতরে বিভিন্ন রকম খাবারের আয়োজন করতেন। অনেক সময় দেখা গেছে যে অনেক ফলমূল সেখানে হুট করে জড়ো করছেন, বা পুরো এক গামলা ভর্তি মিষ্টি, অথচ একেবারে গরম মিষ্টি, এইরকম অনেক খাবার নিয়ে তাদেরকে চুমকে দিতেন। তার সকলে আসলে বিশ্বাস করতো যে দাদার কাছে কিছু আছে। তো আরেকটা কাহিনী বলি, যেটা মূল কাহিনী হচ্ছে, সেই পরীটা আসলে আমার দাদাকে অনেক কিছু দিয়েছিলেন। প্রথম দিকে অনেক অর্থ দিয়েছিলেন। অনেক অর্থ দেওয়ার পরে দাদাকে এরকম বলেছিলেন যে 3টা মহিষ কিনতে বলেছিলেন, এবং এই 3টা মহিষের ভিতর একটা মহিষকে জবাই করে গ্রামের সব লোককে খাওয়াতে বলেছিলেন। তো কথা মতো আমার দাদা 3টা মহিষ কিনেছিলেন, কিন্তু মহিষ কেনার পরে আসলে সে মহিষ দিয়ে হাল চাষ করাতেন এবং মানুষকে খাওয়ানোর এই বিষয়টা জানি না কি কারণে তিনি এড়িয়ে গিয়েছিলেন, খাওয়াতে পারেননি। সেই সময় আসলে আমাদের পরিবারে খুব একটা দুঃসময় নেমে এসেছিল। সেই মহিষ 3টা পর পর মারা যায়, এবং লাস্ট যে মহিষটা ছিল সেই মহিষ এবং আমার নিজের দাদি একই দিনে মারা গিয়েছিলেন। তারপর থেকে আসলে সেই পরী বলি আর যেটাই বলি, ওনার সঙ্গে আমার দাদার খুব ভালো একটা সম্পর্ক ছিল না। তারপর থেকে যখনই সেই পরীটা দেখা করতে আসতো, আমার দাদা খুব কষ্ট পেত। মানে ঘুমের ভিতরে অচেতন অবস্থায় থাকতো, কিন্তু হাত পা সব ছাড়াছাড়ি করতো। আশেপাশে দেয়ালে অনেক সময় পা হাত দিয়ে লাগতো, হাত টাত কেটে যেত। আমরাই যখন দাদার এরকম সিচুয়েশন হয়, আমরাই পাশে বসে হাত পা সব চিপে ধরে নিয়ে থাকি। অথচ বৃদ্ধ একটা লোকের হাত পায়ে যে এত শক্তি হতে পারে সেটা আসলে আপনাদের বলে বোঝানো পারবো না। আমি নিজে অনেকবার আমার দাদার হাত পায়ে এরকম ভাবে ধরেছিলাম যাতে ছোড়াছুড়ি না করে। তো আরেক দিনের ঘটনা, আমাদের আসলে নতুন একটা বাড়ি করছিল আমার চাচা। বাড়ি করার সময় আসলে গ্রাম অঞ্চলে দেখা যায় এই বাড়িটা
বাড়ি করার জন্য একটা মিলাদ পড়ানো হয়। আমাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন আসছিল। আমরা সেই রাতে সবাই মিলে গল্প সল্প করছিলাম, তো আড্ডা দিচ্ছিলাম। এমন সময় বাইরে থেকে শব্দ আসছিল, এরকম একটা শব্দ যে আমাকে বাঁচাও। তখন আমরা বাইরে সবাই বের হয়ে দেখি যে আমার দাদা একটা গাছের সঙ্গে গাছে একটা ডাল ধরে আসলে ঝুলে আছেন। ঝুলে আসলে বলা ঠিক হবে না, একটা মানুষ উড়ে যাওয়ার সময় খুব কষ্ট করে কোনো জিনিস আঁকড়ে ধরলে যেরকম হয়, ঠিক এইরকম হয়ে আছেন। আমরা সকলেই দৌড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদা সেই গাছ থেকে পড়ে যায়। আসলে আমার চাচা আমার দাদাকে ধরেছিলেন, সেজন্য বেশি ক্ষতি হয় নাই। তো সেদিন আমার দাদা বলেছিলেন ওই দিন যদি ওনাকে নিয়ে যেতে পারতেন সেই পরীরা, তাহলে হয়তো সোনাকে আর কোনোদিন ফেরত দিত না। আমার দাদাকে তারা অনেকবার আসলে প্রপোজাল দিয়েছেন যে তাদের সঙ্গে চলে যাওয়ার জন্য। দাদা যাননি, এই জন্য তাদের রাগটা আরো আসলে বেশি। যখনই আসতো অনেক কষ্ট দিত। এইরকম হুট করে দেখা যায় যে রাতের বেলা ঘরে শুয়ে আছে আমার দাদা, ভিতর থেকে আসলে ছিটকে নিয়ে, আমরা যেটা খিল বলি দরজার, সে জিনিসটা লাগিয়ে দেওয়া আছে, কিন্তু ভিতর দাদা নেই। 2-3 দিন কোনো খোঁজ পাওয়া যেত না। হুট করে একদিন দেখা যেত আমাদের মাঠের মাঝখানে পড়ে আছেন। সেখান থেকে লোকজনেরা আসলে খুঁজে পেলে বাড়িতে এনে দিয়ে যেত। এইরকম অনেকবার হয়েছে, অনেকবার আমাদের নিজের চোখে দেখা ঘটনা। তো আমি দাদাকে বলেছিলাম, দাদার কাছ থেকে আর শুনেছিলাম, আসলে আমার দাদা বলেছিলেন যে উনি নাকি ওই পরীকে বিয়ে করেছিলেন এবং ওই পক্ষে একটা বাচ্চাও আছে। এই সমস্ত অনেক কাহিনী আমাদের বাড়িতে ঘটতো। তবে কাহিনীটা হয়তো অনেক ভৌতিক নয়, তবে অলৌকিক বটে। এই কাহিনী যে সত্যি তার যথার্থ প্রমাণ আমি নিজেই। আজকের এই বিজ্ঞানের যুগে এই কাহিনীটা হয়তো অনেকেই বিশ্বাস না করতে পারে নিজের চোখে না দেখলে, কিন্তু আমরা আমাদের পরিবারের সবাই নিজের চোখে যে ঘটনাগুলোকে দেখেছি এবং এই ঘটনাগুলোকে আমরা বিশ্বাসও করি। আজকে আমার দাদা বেঁচে নেই। আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন আমার দাদা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দাদার কথা আমার খুব মনে পড়ে। তবে আমার দাদার মৃত্যুর পর সেই রিলেটেড কোনো কিছু আমাদের বাড়িতে আর ঘটে না। সবকিছুই যেন কেমন একটা শিথিল হয়ে গেছে। আর কিছু বলছি না। আপনারা ভালো থাকবেন। দেশের অবস্থা খুব ভালো না। ঘরে থাকার চেষ্টা করবেন এবং আশেপাশে যারা দুস্থ এবং অসহায় মানুষ আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আর সামনে আমার এসএসসি পরীক্ষা, জানি না কবে পরীক্ষাটা হবে, আপনারা দোয়া করবেন আমি এবং আমার বন্ধুরা যেন খুব ভালো একটা পরীক্ষা প্লাস একটা ফলাফল করতে পারি, আমরা যেন সুশিক্ষিত হতে পারি। আর কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দাদার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর আপনি তো সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম মোহাম্মদ বাদল। আমি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরবলমারি নামে একটি গ্রামে বাস করি। আজকে আমি আপনার সাথে যে ঘটনা শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। অনেকদিন ধরেই বলবো ভুলে বলা হয়নি, এই রমজানে বলে ফেললাম। আশা করি আপনার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। বেশি কথা না বললে আমি আমার ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমার সাথে ঘটনাটা ঘটে 2015 সালের আগস্ট মাসে, যখন আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ায় সামনে সমমানী পরীক্ষা ছিল এবং সমমানী পরীক্ষা থাকায় আমাদের স্কুলে রাতে কোচিং করানোর সিদ্ধান্ত নেয়। কোচিং করানো মানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং রাসেল ভাই, আর একটা কথা, স্কুল থেকে আমার বাসার দূরত্ব ছিল 7 কিলোমিটার। সেজন্য রাতে একা আমার পক্ষে সেখানে গিয়ে কোচিং করা সম্ভব ছিল না। সেই জন্য আমি আমার এক চাচাতো ভাইয়ের সাথে রাতে যেতাম, মানে চাচাতো ভাই আমাকে রাতে সেখানে নিয়ে যেত, আবার কোচিং শেষ হলে নিয়ে আসতো।
কিছুদিন যাওয়ার পরে রাসেল ভাই সে একটা শাখা থেকে পড়ে গিয়ে তার বলা চলে একটা পা ভেঙে যায়। সেজন্য আমার পক্ষে আর তার কোচিং এ মানে স্কুলে যাওয়া সম্ভব হয় না। সেজন্য আমি আর কিভাবে স্কুলে যাই, সেজন্য আমরা স্কুলে কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা স্কুলে কোনো একটা রুমে থেকেই কোচিং করব যতদিন কোচিং চলছে। এই জন্য আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষককে অনুরোধ করলাম এবং অনেক অনুরোধ করার পরে প্রধান শিক্ষক রাজি হলেন কারণ আমরা ছিলাম স্কুলের বলা চলে অনেক ভালো মানের ছাত্র। আমাদের জন্য এটুকু স্যার করবে, এটাই স্বাভাবিক। স্যার রাজি হওয়ার পরে স্যারের আমাদের স্কুলের দোতলায় একটা রুমটা ছিল এরকম যে আমাদের দোতলার ডান পাশে সবার ডানে একটা রুম ছিল। রাসেল ভাই, আমি স্কুলে যাওয়ার পর থেকে কোনোদিনও রুমটা খোলা দেখিনি, মানে সবসময় বন্ধই দেখেছি। আর কি কারণে যে বন্ধ ছিল সেটাও কোনোদিন জানতে চাইনি। স্যার আমাদেরকে রুমটা খুলে দিল। রুমটা খোলার পরে দেখলাম রুমটার মধ্যে অনেক ভাঙা বেঞ্চ, চেয়ার ইত্যাদি ইত্যাদি মানে আবর্জনা পড়ে আছে। আমরা একদিন ধরেই সেগুলো সাফ করলাম, মানে পরিষ্কার করলাম। তারপরে আমরা বাড়ি থেকে চার্জার মতো কম্বল, খেতা, বালিশ নিয়ে গেছিলাম, সব মানে বিছিয়ে থাকা শুরু করলাম। রাসেল ভাই, আমরা মানে তিনজন বন্ধু থাকতাম, মানে সবার আর দুইজন ছিল, ওদের নাম ছিল মাজিদুল ও ফয়সাল। ওদের বাড়িও মানে অনেকটাই দূরে ছিল, সেই জন্য ওদেরও আসার প্রবলেম হতো, সেই জন্য থাকে। যেহেতু রাসেল ভাই আমরা দূরে থেকে আসছি, সেজন্য আমাদের খাওয়া দাওয়ার জন্য কোনো বাড়িতে লজিং থাকতে হতো, মানে লজিং খেতে হতো। কোচিং শেষ করে আমরা রাতে খেতে যেতাম এবং কোচিং মানে খেয়ে দিয়ে আবার এসে শুয়ে পড়তাম। রাসেল ভাই, এভাবেই আমাদের কয়েকদিন কাটলো, মানে 3 থেকে 4 দিন এভাবেই কাটলো, কোনো প্রবলেম হলো না। রাসেল ভাই, প্রবলেম শুরু হয় 4th দিন থেকে। মানে 4th দিন বলতে আমরা 3 জনে রাতে শুয়ে আছি, আমাদের হঠাৎ একটা শব্দ ঘুম ভাঙলো। শব্দটা এরকম ছিল যে মানে শব্দটা আসছিল ওই রুমের কোন এক কর্নার থেকে। শব্দটা এরকম ছিল যে কোনো বিড়ালকে যদি কেউ গলা চিপে ধরে তাকে কোনো আওয়াজ করতে না দেওয়া হয়, সেরকমই মানে বিড়াল ডাকার শব্দ। আমরা যথারীতি মানে যেহেতু আমরা রাতে কোচিং করতাম, সেজন্য আমাদের সবার কাছে টর্চ লাইট ছিল। আমরা টর্চ লাইট ধরলাম এবং ধরে দেখলাম যে একটা কালো বিড়াল, একবারে কালো, চোখ ছিল রক্ত লাল। মানে মানে কিভাবে বলবো যে এমন বিচ্ছিরি বিড়াল জীবনে দেখিনি। এবং সে আমাদের দেখে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। তখন অতটা ভাবিনি। আমাদের সাথে যে বন্ধু ফয়সাল ছিল, মানে সবচেয়ে বড় ছিল আমাদের মধ্যে, ওর বয়স, ও বলল এগুলো কিছু না, এগুলো বিড়াল টিড়াল হয়তো বাইরে থেকে আসছে, তোরা মানে শুয়ে পড়, এগুলো চিন্তা করিস না। এজন্য আমরা মনে করো যে শুয়ে পড়লাম। আবার সকালে উঠে দেখি মানে একটা মাথায় একটা মানে জিনিস ভাবলো যে মানে খেললো যে আমরা তো দোতলায় ছিলাম আর জানলাও তো আটকানো ছিল, বিড়ালটা কিভাবে লাফ দিল, কোন জায়গা দিয়ে লাফ দিল, আর যদি লাফও দেয় তাহলে দোতলা থেকে এটা কিভাবে সম্ভব। যাই হোক, অত কিছু ভাবারই নাই, সিম্পল এটা হতেই পারে। কিন্তু মানে সেটাই কি শেষ ছিল না পরে কিছু ঘটতে চলছে, এটা আমাদের মানে আমরা জানতাম না যে এরপরে আর কি হবে। আসলে তারপরে প্রতিদিন আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটছে যে
কিরকম যে ও ছাদের মধ্যে মনে হয় অনেকজন মানুষ মানে আলোচনা করছে বা গ্যাদারিং করছে বা খাওয়া দাওয়া করছে, অথবা আমাদের এমনও মনে মনে হতো যে আমরা ওখানে থাকলে মারা যাব, মানে রাতে থাকলে আমাদের জন্য হয়তো বাইরে কেউ অপেক্ষা করছে, আমরা বাইরে যেতে পারতাম না, এমন একটা অবস্থা মানে হয়েছিল রাসেল ভাই। কিন্তু রাসেল ভাই আমরা এই ঘটনাগুলো কারোর সাথে শেয়ার করতাম না, যে কয়দিন পর পরীক্ষা কি এগুলো হয়তো সেখানে শেষ হয়ে যাবে, শেয়ার টেয়ার করতাম না। বা রাসেল ভাই পরীক্ষার আর 15 দিন বাকি আছে, কোচিং চলছেই, আমরা এক বন্ধু মানে তার বাড়ি চলে যায়, আমরা সেজন্য দুজনটাই থাকতে হয়। একদিন রাতে আমরা দুজন শুয়ে আছি, শোয়া অবস্থায় দেখলাম যে মানে সেদিন রাতেও শুয়ে আছি, রাত তখন মনে হয় 11টা বাজে। আমাদের একটা মেয়ে মানে কান্নার শব্দে আমাদের ঘুম ভাঙে দুজনেরই, মানে কান্নাটা এমন ছিল যে অনেক মায়াবী সুরে কে যেন কাঁদছে, মানে ওই রুমের ওই কর্নার থেকে আসতেছে। আমরা আবার সেদিনকার মতোই মানে টর্চ লাইট মারলাম, টর্চ লাইট মারার মতো। আমরা অনেক ছোট থাকার কারণে ক্লাস ফাইভে তো ছিলাম, মানে অনেক ছোট থাকার কারণে একটু ভয় কাজ করছিল যে এটা আবার কি হয়। পরে মানে করলাম, টর্চ লাইট মারলাম, টর্চ লাইট মারার পর দেখি রাসেল ভাই মানে এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না বললে চলে, মানে একটা মেয়ে সাদা কাপড় পরা, অনেক বড় বড় মানে লম্বা চুল, আমাদের উল্টো দিকে বসে কি যেন খাচ্ছে, মানে আমরা ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমাদের দেখে মানে আমাদের উপস্থিত হলো, মানে টর্চ লাইট মারার সাথে সাথেই মেয়েটা এমন ভাবে মাথাটা ঘুরালো, মনে হয় যে কোনো একটা বল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের দিকে মানে তাকালো। এটা দেখে তো রাসেল ভাই আমি কি বলবো, মেয়েটার মানে চোখ তো ছিলই না, মুখের মধ্যে রক্ত মানে চুয়ে চুয়ে পড়ছে, এটা দেখে তো মানে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপরে যখন মানে আমার জ্ঞান ফেরে তখন আমি ছিলাম আমার বাড়িতে, দেখি মানে বাড়িতে শুয়ে আছি, বাবা মা বন্ধু ফয়সালও শুয়ে মানে পাশে বসে আছে, এখন কান্নাকাটি করছে মা বাবা। মানে মাকে জিজ্ঞেস করলাম যে মানে কি হয়েছে, কান্নাকাটি করতেছে। পরে বললো যে তুই এই 3 দিন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছিস, আমি কি বলবো তোর সাথে কি হয়েছে সেটা মানে বল। পরে আমি সবাইকে সব খুলে বললাম, খুলে বলার পরে তারা মানে কি বলবো, আমি আমার বন্ধু মাজদালের কথাও বলেছি যে ওর এখন কি খবর। রাসেল ভাই আমি লক্ষ্য করিনি যে আমার শরীরে কতগুলো ব্যান্ডেজ ছিল, মানে আমি সেগুলো খেয়ালই করিনি। পরে মাজদুলের কথা জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ও নাকি মারা গেছে, মানে আমাকে নাকি পাওয়া যায় স্কুলের ছাদে মানে ক্ষত বিক্ষত অবস্থায়, আর মাজদুলকে পাওয়া যায় স্কুলের পেছনে একটা জঙ্গলে মৃত অবস্থায়, মানে ওকে কেউ মানে খাবলে খাবলে খেয়েছে এরকম। সেটা শুনে আমার তো মানে বিশ্বাসই হয় না। পরে আমি নিজের শরীরের দিকে চেয়ে দেখি যে আমার এই অবস্থা, শরীরে এত ব্যান্ডেজ। আমি তো তারপর থেকে আমার 2 মাস জ্বর ছিল রাসেল ভাই, যার কারণে আমি আমার সমমানের পরীক্ষা দিতে পারিনি সেবার। আমার জ্বর মানে না থামায় মা মানে এক বড় হুজুরের কাছে যান, হুজুর বলে যে আপনার ছেলেরা যে রুমে ছিল ওই রুমে কয়েকগুলো দুষ্টু জিন বসবাস করতো, এবং তারা যাওয়ায় তাদের মানে থাকার ব্যাঘাত ঘটে, সেজন্য তারা তাকে অনেকভাবে মানে না করে এখানে থাকার জন্য, কিন্তু তারা সেটা বুঝতে পারে না, হয়তো কোনোভাবেই মানে বুঝে উঠতে পারে না, সেজন্য তাদের সাথে এরকম ব্যবহার করে। নাসির ভাই এই ছিল আমার ঘটনা, আশা করি আপনার ভালো লাগবে। আর কথাবার্তায় কোনো ঝামেলা হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। মালয়েশিয়াতে কেউ যায় পড়তে, কেউ যায় বেড়াতে, কেউ যায় ভাগ্যের সন্ধানে।
আমাদের এবারে যে ঘটনাটা সেটা মালয়েশিয়ার একটি ঘটনা। পড়তে গিয়েছিলেন তিনি, যিনি ঘটনা পাঠিয়েছেন, সম্ভবত তার মামা এরকমই, এবং সেই ঘটনা সেখানে ঘটেছিল এবং সেই ঘটনাটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। বেশি বড় না, ছোট্ট একটা ঘটনা। আশা করছি যে আপনাদের কাছেও ভালো লাগবে, এবং এরকম ভালো ভালো ঘটনা যদি আপনাদের কাছে থাকে তাহলে আমাকে পাঠাতে একেবারেই ভুলবেন না। আমি খুব খুশি হব এবং আমি অধীর অপেক্ষায় আছি আপনাদের দারুণ দারুণ সব ঘটনা পাঠানোর জন্য। যে একটু আগে আমরা আজকে শোটা শুরু করেছিলাম সুকান্ত মাইতির স্টোরি দিয়ে, কি চমৎকার না? এবং আপনাদের কাছেও ভালো লেগেছে আমি বিশ্বাস করি। তো এইরকম ঘটনা আমাদের আরো বেশি পাঠান, সেটাই আশা করব। চলুন শুনে আসি মালয়েশিয়ার এই ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নীল ফরিদপুর থেকে বলছি। আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো তলেই থাকেন। সেই 2010 সাল থেকে আপনার ভূত ফিল্ম শোনা হয়, তো এখন .com শুনছি। তো আর আপনার উপস্থাপনা সত্যি বলতে অসাধারণ। ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন, এই দয়া করি। তো যাই হোক, আমি ঘটনায় চলে যাই। তো ঘটনাটা মালয়েশিয়া। তো মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটা ঘটনা আমি বলবো। তো ঘটনাটা ঘটে আমার চাচার সাথে। তো আমার চাচা মালয়েশিয়ার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেন। তো ওনার বাসা ছিল কুয়ালালামপুরে। তো কুয়ালালামপুর থেকে ওনার ভার্সিটিতে যেতে ট্রেনে 40 মিনিটসের মতো লাগতো। তো উনি সবসময় ট্রেনে যাতায়াত করতেন। তো ওনার নাইট সেশনে ক্লাস ছিল, তো উনি প্রতিদিন ঠিক মতো আসা যাওয়া করতেন। তো হঠাৎ করে একদিন ওনার রুটিনটা এমনভাবে চেঞ্জ করা হয় যে ওনার ক্লাস শুক্রবারে সকাল 9টা থেকে পড়ে যায়। তো ব্যাপারটা কথা বলে রাখি, ওনার বাসা থেকে সকালে ওনার ভার্সিটিতে যাওয়ার মতো আসলে কোনো ট্রেন ছিল না। তো উনি বেশ একটা বিপাকে পড়েছেন যে ওনার ক্লাসগুলো মিস হতে থাকে শুক্রবারের। তো এখানে ভাই ওনার একজন ফ্রেন্ড ছিলেন বাঙালি, যিনি ইউনিভার্সিটির পাশেই থাকতেন। তো উনি ওনাকে প্রস্তাব দেন যে উনি যেখানে থাকেন সেখানে একটা রুম ফাঁকা আছে, তো উনি চাইলে সেখানে থাকতে পারেন জাস্ট বৃহস্পতিবার 8টা। তো এর বিনিময়ে যে এই ভাড়াটা আসে, তো সেটা ওনাকে পে করতে হবে। তো বেশ লোভনীয় একটা প্রস্তাব এবং ভালো একটা প্রস্তাব, বেশ ভাড়াটাও বেশ কম ছিল। তো উনি কোনো কিছু না ভেবেই উনি রাজি হয়ে যান, কজ ক্লাসগুলা মিস হচ্ছিল। তো উনি রাজি হয়ে যান। তো ভাইয়া ফার্স্ট বৃহস্পতিবার রাতে, তো পরের দিনের ক্লাস ছিল। তো উনি একটা জিনিস লক্ষ্য করেন, তো ওই রুমে উনি একাই ছিলেন। পাশের রুম গুলায় সবাই 2 থেকে 3 জন করে থাকতো, বাট ওই রুমটা ফাঁকা ছিল। তো ওনার জিনিসটা বেশ খটকা লাগে যে এক রুমে ভাবে গ্যাদারিং করে আছে, কিন্তু একটা রুম ফাঁকা আছে, তো এই রুমে তো তারা থাকতে পারে, কেন এই রুমটা ফাঁকা? তো যাই হোক, তো উনি সেভাবে চিন্তা করেন না। তো উনি রাত 12টার দিকে ঘুমিয়ে পড়েন, যেহেতু পরের দিন সকালে ক্লাস ছিল। তো উনি বেশ ঘুমিয়ে পড়েন। তো ওনার ঘুম ভেঙে যায় আনুমানিক 2টার দিকে। তো ওনার ঘুম ভেঙে যায়, মনে হতে থাকে যে ওয়াশরুমে, তো ওয়াশরুম অ্যাটাচ ছিল। তো ওয়াশরুমে মনে হয় যে কেউ একজন ওয়াশরুমে কেউ শাওয়ার নিচ্ছে। তো ওনার বেশ খটকা লাগে, কজ ওনার রুমের ডোর ভেতর থেকে লক করা ছিল যেহেতু। তো এখানে কোনো সম্ভাবনা ছিল না যে কেউ একজন বাইরে থেকে এসে ওনার বাথরুমের শাওয়ার নেবে। তো জিনিসটা উনি ঘুম থেকে উঠেন। তো উনি উঠে দেখেন যে বাথরুমে দরজাটা আটকানো বাইরে থেকে, কিন্তু বাথরুমের লাইটটা তখন স্পষ্ট মনে আছে উনি লাইট অফ করে শুয়েছিলেন। তো এবং উনি বাথরুমের দরজা খুলে দেখেন বাথরুমের শাওয়ারটা ছাড়া। তো বাথরুমের শাওয়ারটা যেহেতু ছাড়া উনি দেখেন, তো ওনার বেশ খটকা লাগে। তো উনি ভাবেন হয়তো কোনো কলে সমস্যা ছিল, তো উনি শাওয়ার অফ করে দেন। তো অফ করে দিয়ে উনি এসে যখনই শুয়ে পড়েন, তো সবচেয়ে বিচিত্র জিনিসটা এখনই ঘটে ভাই। তো উনি খেয়াল করেন, উনি শুয়েছেন খুব সম্ভবত 5 থেকে 10 মিনিট হবে। উনি খেয়াল করেন ওনার খাটের সাথেই ভাই জানালা ছিল। তো জানালাতে উনি যেটা দেখতে পান, হঠাৎ করে সামথিং লাইক এ সার্কেল ওনার জানালার সামনে এসে পড়ে। তো এমন একটা সার্কেল, বিশাল বড় একটা সার্কেল, যেটা জানালা থেকে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং সার্কেলে পুরো রুম দিনের মতো আলো হয়ে যায়। তো উনি হতভম্ব হয়ে যান, এটা কি হচ্ছে। তো উনি দেখতে পান জানালা থেকে কোনো কিছুর মতো একটা হাত, 2টা হাত, বেশ কালো লোমশ 2টা হাত ওনার দিকে এগিয়ে আসছে।
এবং এগিয়ে এসে ওনার পা দুইটা টান দিয়ে ধরে। তো উনি বেশ লম্বা ছিলেন, তো উনি শুয়েছিলেন খাটে এবং খাটের সাথেই জানালাটা ছিল। তো এসে ওনার পাটা ধরে ফেল। তো উনি ভয়ে আল্লাহ নাম নিতে থাকেন এবং আয়াতুল কুরসি পড়েন এবং উনি ফোনে একটা সূরা চালিয়ে দেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি দেখেন যে আসলে কিছুই নেই। তো উনি সর্বপ্রথম ভাবেন হয়তো হ্যালুসিনেশন হতেই পারে। তো উনি ওই দিন রাতে এই ঘটনাটা ফার্স্টে কারোর সাথে শেয়ার করেন না। তো উনি যাই হোক বেশ সুন্দরভাবে ঘুমিয়ে যান। তো পরের বৃহস্পতিবারে কাহিনী ঘটে। তো উনি কাহিনীটা কারোর সাথে তখন পর্যন্ত কারোর সাথে শেয়ার করেন নাই। তো পরের বৃহস্পতিবার যে ঘটনাটা ঘটে, উনি রাত ওই দিন উনি খুব দেরি করেই ঘুমান। ওনার ঘুমাতে ঘুমাতে রাত 1টার মতো বেজে যায়, 1টা-1:30 বেজে যায়। তো ওই রকমই রাত 3টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। রাত 3টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। তো ওনার ঘুম ভেঙে যায়, তো উনি চোখ খুলে যেটা দেখতে পান, একটা বিভৎস দৃশ্য দেখতে পান। উনি দেখেন ওনার মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে, তো ফ্যানের উপরে একটা অবয়ব একটা ছায়ার মতো বসে আছে ঠিক ফ্যানের পাখার উপর। এবং জিনিসটার পা অস্বাভাবিক রকমের লম্বা, জিনিসটার পা প্রায় ওনার গার সমান চলে এসেছে এবং জিনিসটা উপর হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি একটু ভেবে দেখেন একটা জিনিস, আপনি রাতে ঘুম থেকে উঠে দেখলেন একটা জিনিস ফ্যানের উপর বসে আছে এবং পুর হয়ে আপনার দিকে তাকিয়ে আছে। তো উনি অন্ধকারে যতটুকু দেখলেন, উনি মুখটা বেশ বোঝা যাচ্ছিল না যেহেতু অন্ধকার ছিল, বাট উনি দেখলেন যে জিনিসটার চুলগুলা বেশ বড় বড় এবং একটা সাদা টাইপের একটা জামা পরা ছিল। তো উনি এটা দেখে উনি জোরে একটা চিৎকার দেন। তো উনি যখনই চিৎকার দেন, তো ওনার পাশের রুমে একজন বাঙালি ছিল এবং দুজন পাকিস্তানি এবং আরেকজন ছিলেন উজবেকিস্তানের। তো যাই হোক, তো ওনারা সবাই দৌড়ে চলে আসেন। তো ওনারা দৌড়ে এসে দেখেন যে দেয়ার ওয়াজ নাথিং। তো উনি ওই দিন রাতে আর ভয়ে ওই রুমে ঘুমান। উনি বলেন উনি পাশের রুমে যান। তো পাশের রুমে গিয়ে তার বন্ধুকে, তো ভাই ওনার বন্ধুর নাম ছিল হাসান, তো হাসান ভাইকে উনি জিজ্ঞাসা করেন যে আসলে কি সমস্যা, তুই আমার সত্যি করে বল যে এই রুমে কি সমস্যা ছিল। তো ভাই হাসান ভাই যেটা বলে, উনি বলেন আসলে ওনারা ওখানে বিল্ডিংটা ওঠার আগে এইখানে একটা ছেলে থাকতো, ছেলেটা সম্ভবত টার্কিশ একটা ছেলে থাকতো রুমে। তো একদিন হঠাৎ করে ছেলেটার রুম থেকে চিৎকারের আওয়াজ আসে। তো লোকজন ভাবে যে হয়তো এমনি লোকজন যে দেখতে পারে যে দরজা বাইরে থেকে আটকানো। তো যারা ছিল তারা হয়তো ভাবেন যে তেমন কিছুই না। তো যাই হোক, তারা কেউ পাত্তা দেন, তারা দরজা খোলারও চেষ্টা করেন। তো এরকম 1 থেকে 2 দিন পার হয়ে যায়। তো ভেতর থেকে একটা বাজে একটা স্মেল আসতে থাকে রুমের ভেতর থেকে, যে একটা মনে হয় কোনো কিছু একটা পচে গেছে। তো এরকম সামথিং লাইক দ্যাট, এরকম একটা স্মেল আসে। তো তখন লোকজন সত্যি ভয় পেয়ে যান। তো বলে রাখি, বাসার মালিক ছিলেন একজন চাইনিজ ভদ্রলোক। তো উনি আশেপাশের কিছু লোক এনে দরজাটা ভাঙেন। দরজা ভেঙে ওনারা যেটা দেখতে পান সেটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা। ওনারা দেখতে পান ছেলেটা দেহ ছিন্ন ভিন্ন হয়ে আছে এবং ছিন্ন ভিন্ন হয়ে রুমের সারা দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দরজার ভিতর থেকে লক করা। এই কাহিনী যদি জানাজানি হয়ে যায় তাহলে এই রুম কেউ ভাড়া নিত না। তো এর জন্য ওনারাই নতুন করে সব প্লাস্টার করেন এবং এই কাহিনী বেশি লোক জানতো না। কিন্তু সমস্যা, এই কাহিনীর পর থেকে ওই রুমে ভাই কেউ থাকতে পারে না, এরকম সবাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। তো এরপর আমার চাচা ওইখানে আরেকটা বাসা ভাড়া করেন, পুরোপুরি ভাড়া করতে হয় তাকে, বাধ্য হয়েই দেন ক্লাস করতে হয়। তো এই ছিল ভাই আমার ঘটনা। তো মালয়েশিয়ার এরকম চাচার সাথে ঘটে এরকম বেশ কিছু ঘটনা আছে, যদি এটা শেয়ার করা হয় ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো অনেক কিছু শেয়ার করবো। আমরা চলে যাচ্ছি আমাদের ফাঁসিনি যে স্টোরি, সেই স্টোরিতে। চলুন। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আনাস, আমার বাসা নরসিংদীতে। আমি অনেকদিন ধরে আপনাকে শুনি, আপনার একটা এপিসোডও মিস দেয়নি ভূত.com-এ, আর আগেও শুনতাম।
কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমার আগে বলে রাখা ভালো, আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। এখন মাদ্রাসা ছেড়ে আমি জেনারেল লাইনে পড়ছি। মাদ্রাসায় আসলে মনোযোগটা টিকায় রাখতে পারিনি, তাই জেনারেল লাইনে আসা হলো। সো সরাসরি ঘটনায় চলে যায়। আমি যখন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়তাম, তখন প্রায় বছরের মাঝামাঝি এসে পড়েছে। আমি মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় থাকতাম, মাদ্রাসায় ঘুমাইতাম। একদিন রাত্রে হঠাৎ মনে ইচ্ছা জাগলো যে তাহাজ্জুদ পড়ি। আমাদের ফ্রেন্ডরা সবাই মিলে উঠে তাহাজ্জুদের জন্য রেডি হই। ওরা সবাই আসার পরে ওই সময় প্রায় রাত 2:30টার দিকে বাজে। পরে আমি বললাম চল, সবারে ডাক দিয়ে উঠায় বললাম চল নামাজ পড়ে আসি। পরে কয় আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাই বের হলো, বেরে উজুখানে গেল। উজুখানাতে আমি যে সময় উজু করা শেষ করলাম, উজু করে শেষ করে দেখি কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই। আমি ঘাবড়িয়ে যাই। তারপরে আমি রুমের দিকে আসি, রুমে এসে দেখি সবাই ঘুমোচ্ছে। সো তাহলে ভাই আমি যে ওদেরকে ডাক দিলাম নামাজের জন্য, ওরা কি কেউই শুনেনি? আমি ঘাবড়িয়ে যাই। তারপর আমি নিজেই ওদের কথা না ভেবে, ওই সময় এত মাথা কাজ করছিল না, ওদের কথা না ভেবে আমি নিজেই তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদ পড়ার পর আমি আমার বেডে এসে শুই। এরপর আসলে বলে রাখা ভালো, আমাদের মাদ্রাসার সাইডে একটা বড় মসজিদ আছে। এই আমাদের নরসিংদীতে আমাদের মাদুদি এলাকায় ওই মসজিদটা সবচেয়ে বড় আমাদের মাদ্রাসারই। সো আমি এই মসজিদের বরাবর আর কি জানালায় শুইতাম, জানালার সাইডে। সো হঠাৎ ওই সময় রাত 3টা বাজে সম্ভবত। ওই সময় তো ঘড়ি ছিল না, অনেক আগে কথা। ঘড়ি সবাই ব্যবহার করতো না, আর আমাদের মাদ্রাসায়ও ওই সময় ঘড়ি ছিল না বলতে, মাদ্রাসায় ছিল না বলতে আমাদের রুমে ছিল না। সো ওই সময় আমি কি করতাম, ওই জানলা দিয়ে ওই মসজিদের দিকে চাইলাম। অনেকক্ষণ চেয়ে থাকার পর হঠাৎ দেখি মসজিদের মাঝে একটি ফাঁসি দেয় না, ওই ফাঁসির কাষ্ট হয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। আসলে মসজিদের এখানে ফাঁসির কাষ্ট কে দিল, মসজিদের ছাদে। পরে হঠাৎ 2জন লোক আসলো ওই ফাঁসির কাষ্টের কাছে। একজন একটা কালো ড্রেস পরা আর আরেকজন সাদা ড্রেস পরা। সো আমি ভয় পেয়ে যাই যে এত রাতে কালো ড্রেস আর সাদা ড্রেস পরে কে। আর জানি তো মাদ্রাসায় একটু ভূতের কথা বেশি হয়। আমি ভয় পেয়েছিলাম যে ওরা কি ওইটা কিনা, একটু আদার সাইডে কিছু কিনা। সো হঠাৎ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওদের মুখটা জলমল করছে। আমি তো যা দেখলাম ভাইয়া, তা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। দেখলাম ওরা সেম আমার চেহারার। আমি ভয়ে ভাইয়া আমি তবু দেখতে থাকি, আমি হাত পাও রাখতে পারছিলাম না। সো পরে দেখলাম যে ওই কালো যেই ড্রেস পরা যে আমার আমার চেহারার অবয়বটা, ওইটা সাদা ড্রেস পরার অবয়বটাকে ফাঁসি দিয়ে দিল। সো আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ কালো ড্রেস পরা অবয়বটা ভ্যানিশ হয়ে গেল। সাদা ড্রেস পরা অবয়বটা আমার দিকে তাকালো। আমি তো ভয়ে ভাইয়া কি বলবো, আমি ভয়ে চোখও বন্ধ করতে পারতেছি না, এতটাই ভয় পেয়ে গেছিলাম।
ওই আমার দিকে চেয়ে হাত বাড়িয়ে আমার দিকে আসা শুরু করলো। তখন আমি একটি চিৎকার মেরে সেন্সলেস হয়ে যাই। তারপর আমি এই সকালে উঠে ওই হুজুরকে বলি সব কথা। হুজুর তো বলতেছে না না, এটা অবশ্য বুয়া কথা, এমনি সবাই ইগনোর করে দিল এই কথাটা। তারপরে যা জানতে পারলাম রাসেল ভাই, আমার বন্ধুরা সবাই উঠছিল ঘুম থেকে আমার সাথে। ওইটা আমার দেখছে যে আমি এই অজুখানায় দাঁড়িয়ে রয়েছি, কেউ কথাই শুনছি না, সবাই ভয় পেয়ে চলে আসে, এসে ঘুমায় পড়ে। আর ভাইয়া কেন আমার চেয়ারের এই দুইটি লোক মসজিদের ছাদে এমন করবে, ওইটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত বুঝে পেলাম না। এটা বলে আমি আমার কাহিনী শেষ করছি। আর রাসেল ভাই, একটি কথা বলে রাখা ভালো, আমার কাছে অনেক ঘটনা আছে, যদি এই ঘটনাটা আপনি ভালো মনে করেন, প্লে করেন, তাহলে আমি আরো অনেক ঘটনা পাঠাবো। সালাম আলাইকুম রাসেল ভাই, আমি ফয়সাল বলছি টেক্সাস ইউএসএ থেকে। আমার ওয়াইফ সামিয়া আপনার শোর অনেক বড় একজন ফ্যান এবং রেগুলার লিসনার। তো ওর রিকোয়েস্টে আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। ঘটনাটা আমার জীবনে ঘটে 2004-05 দিকে। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার হবে। তা আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা দুজন মিলে ঠিক করি যে আমরা 3-4 দিনের জন্য কক্সবাজার বেড়াতে যাব। তো কোনো কিছু ঠিক ছিল না, হুট করে প্ল্যান করা যে যাব। তো কোথায় উঠবো, কি করব, তারও কোনো ঠিক ছিল না। তো যাই হোক, তো আমরা প্ল্যান করি যে আমরা রাতের ট্রেনে চিটাগংয়ে যাব। সকালে চিটাগং পৌঁছে ওখানে আমার এক আত্মীয়ের বাসায় কিছুক্ষণ থেকে দুপুরের বাস ধরে আমরা কক্সবাজার যাব, এবং দিনের আলো থাকতে থাকতে যাতে কক্সবাজার পৌঁছে যাতে আমরা একটা দেখে শুনে একটা কোনো রকম একটা হোটেলে উঠবো। তো এটাই ছিল প্ল্যান, যে কথা সে কাজ। তো আমরা রাতের ট্রেনে উঠে গেলাম চিটাগংয়ের উদ্দেশ্যে। তো ভোরে ওখানে পৌঁছে আমার রাতের বাসায় উঠলাম। তো ওখান থেকে বের হতে হতে একটু দেরি হয়ে যায়, বিকাল হয়ে যায় কক্সবাজারের বাসে উঠতে উঠতে। তো বাস যখন কক্সবাজারে পৌঁছায় তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো বাসের কন্ডাক্টর আমাদেরকে বলতেছে যে আপনারা কোথায় নামবেন। তো যেহেতু আমরা চিনি না, যাই না, ফার্স্ট টাইম একা একা কক্সবাজার আসছি, তো আমরা বলতেছি যে আমাদেরকে একদম লাস্ট স্টপে নামাই দেন। কারণ তখন মনে করছিলাম যে লাস্ট স্টপটাই হবে হয়তো ওই কক্সবাজারের মেইন যে বিচটা, যেখানে আপনার মার্কেট হোটেল গুলো আছে। তো আস্তে আস্তে একে একে সব যাত্রী বাস থেকে নেমে গেল। তো লাস্টে যে বাস স্টপে আসলাম, ওটা দেখি বেশ শুনশান অন্ধকার একটা জায়গা। আমরা বললাম যে এটা কোথায় আসছেন? তো বাসের কন্ডাক্টর বলছে কেন, এটাই তো আমাদের লাস্ট স্টপ, এখান থেকে আমরা ইউটার নিয়ে চলে যাব। তো আমাদেরকে ওখানেই নামাই দিল। তো নেমে দেখি যে আশেপাশে কোনো দোকানপাট দেখি না, একটু অন্ধকার, এবং ওখানে আমি আর আমার ফ্রেন্ড ছাড়া, আমরা দুজন ছাড়া কেউ নাই। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে কি করবি, এখানে তো কিছু দেখতেছি না। তো বলে আচ্ছা চল একটু হাঁটি, কিছু দূর গিয়ে দেখি যে কোনো দোকানপাট পাওয়া যায় কিনা, তো বা কোনো রিক্সা পাওয়া যায় কিনা। তো সেই কথা সেই কাজ। তো আমাদের হাতে ছোট ছোট দুটো সুটকেস ছিল, তো ওটা হাতে নিয়ে আমরা হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর দেখি যে রাস্তার পাশে একটা রিক্সা দাঁড়ায় আছে, আর রিক্সার উপরে একটা মধ্যবয়স্ক একটা লোক বসা। তো আমরা গিয়ে বললাম যে এই আমরা হোটেল পাড়ায় যাবে। তো রিক্সা বলে ওঠেন। তো আমরা উঠলাম রিক্সায়। তো রিক্সা চলতেছে। তো রিক্সাওয়ালা বলতেছে যে কোন হোটেলে উঠবেন। বললাম যে আপনাকে হোটেল পাড়ায় নিয়ে যান, ওখানে গিয়ে দেখবো কোন হোটেলে। তো পরে সে বলতেছে যে না, আমার একটা পরিচিত হোটেল আছে, ওখানে আপনারা ভালো দাম পাবেন, নতুন হোটেল এবং অনেক সস্তা। তো আমি পরে
ফ্রেন্ডের দিকে তাকায় দেখলাম যে ও একটু সম্মতি দেওয়ার মতো একটু ভাব। তাহলে আচ্ছা ঠিক আছে চলেন, ওখানেই চলেন তাহলে, যেহেতু রাত হয়ে গেছে আমাদের একটা হোটেলে উঠতেই হবে। এনিহাও অচেনা একটা শহরে আসছি। যাই হোক, তো রিক্সাওয়ালা রিক্সা চালায় যাচ্ছিল। তো আমি রাস্তাটা একটু বিবরণ দেই রাসেল ভাই। তো আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেখানে কোনো ল্যাম্পপোস্ট ছিল না, অন্ধকার একটা রাস্তা। হাওয়েভার আমরা আমাদের বাম পাশে রিক্সা যাচ্ছিল যখন, বাম পাশে একটু ঝাউবনের ফাঁকে আমরা সমুদ্র দেখছিলাম, যে সমুদ্র দেখা যাচ্ছে ওই রাস্তা থেকে। আমরা খুব এক্সাইটেড যে ফাইনালি এত দূর এসে সমুদ্র দেখা হলো। তো খুশি মনে আমরা যাচ্ছিলাম রিক্সায় করে। তো রিক্সা ওই সমুদ্রের পাড় ধরে রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় 15-20 মিনিট যাওয়ার পরে সে একটা রাইট টার্ন নেয়। রাইট টার্ন নিয়ে একটা গলির ভিতর ঢোকে। তো গলির ভেতর ঢোকার একটু পরেই সে একটা বিল্ডিং এর গেটের সামনে এসে থামে, বলে যে এটাই হোটেল। আমরা দেখি যে বেশ নতুন একটা বিল্ডিং, সামনে একটা মেইন গেটটাও নতুন চকচক করছে। হোটেলে কোনো নাম বা নেম প্লেট কিছু ছিল না। তো রিক্সাওয়ালাটা ওই গেটটা খুলে রিক্সা নিয়ে ভিতরে ঢুকে সামনে একটা বিল্ডিং, আপনার 4 তলা বিল্ডিং এর মতো, ওখানে নিচে আপনার রিক্সাটা রাখে। তো আমরা নামার পরে ওকে ভাড়াটা দিয়ে দিলাম, দিয়ে আমরা রিসেপশনে গেলাম। গিয়ে দেখি যে আশেপাশে কোনো লোকজন নেই। তো ওখানে শুধু একটা লোক ফ্রন্ট ডেস্কে বসা, স্যান্ডো গেঞ্জি পরা, খুবই আনপ্রফেশনাল, খুবই ক্যাজুয়াল। আমরা বললাম ভাই আপনার এখানে রুম হবে? তো লোকটা আমাদের দিকে তাকায়, একটু অবাক, মনে হলো যে একটু অবাক হয়ে গেল আমাদের দিকে তাকায়। তো বলতেছে যে আপনারা কয় রাত থাকবেন? বললাম যে আমরা 2 রাত থাকবো, রুম আছে নাকি? তো সে বলতেছে যে হ্যাঁ আছে। তা বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আগে আমাদের রুম দেখান, তারপরে আমরা ঠিক করি যে কেমন, আগে রুমটা দেখে নিই, আর ভাড়া কত এগুলো আগে আপনারা জানান। তো সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে রুম দেখে নেন, তারপরে ভাড়া নিয়ে আমরা কথা বলবো। তো সে বের হয়ে বলতেছে যে আসেন, এলিভেটরের দিকে নিয়ে গেল। তো বলতেছে যে আপনারা আপনাদের লাগেজ রেখে আসেন। হ্যাঁ, লাগেজ নিয়ে খামোখা টানাটানি করবেন, লাগেজটা রেখে আসেন। তা আমি আমার ফ্রেন্ডদের তাকালাম। ও বলতেছে যে না না না, লাগেজ রাখবো না, লাগেজ আমাদের সাথেই থাকবে। তো অলরেডি আমরা ওই লোককে দেখে অলরেডি একটু ম্যাচ খারাপ হয়ে গেছি যে কি ব্যাপার, হোটেলে আসলাম, এখানে হোটেলে কোনো লোকজন নাই, যে বসা সেও আবার জামা কাপড় ঠিক মতো গায়ে নেই, কোথায় আসলাম এটা। তো এখন যাই হোক, তো সে আমাদেরকে এলিভেটরে করে উপরে নিয়ে গেল রুম দেখানোর জন্য। আমরা 3rd ফ্লোরে আমরা নামার পরে সে একটা রুমের দরজা খুলে বলে কি যে আপনাদের রুমটা ভিতরের, এই রুমের ভিতর দিয়ে গিয়ে আরেকটা দরজা আছে, ওই দরজার ভিতরের যে রুম, সেই রুমটা হচ্ছে গিয়ে আমাদেরকে দিবে। তো এটা শুনে আমরা দুজনেই খুব খটকা লাগলো, কি ব্যাপার, রুমের ভিতর রুম, এটা আবার কি? যাই হোক, তো সে রুমে নক করে রুমের দরজা খোলে। তো দরজা খোলার পর আমরা ভিতরে উঁকি মেরে দেখি যে ওই রুমের মধ্যে একটা ফ্যামিলি বসে, তার একটা মধ্যবয়স্ক একজন লোক, একটা মহিলা, আর 7-8 বছরের একটা বাচ্চা, একটা ছেলে। এরা বিছানার উপর বসা, 3জনই আমাদের দিকে তাকায় আছে এবং এক দৃষ্টিতে তাকায় আছে। 3জনই, কেউ কোনো কথা বলতেছে না, আমাদের দিকে জাস্ট ঠায় তাকায় আছে। তা এখন ওই রিসেপশনের লোকটা বলতেছে যে ওই ভিতরের রুমে যান, ওই রুমের ভিতরে হচ্ছে গিয়ে আপনাদের রুমটা। তা এখন আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়, দুজনে কেউই ইচ্ছা করতেছে না যে এই রুমের ভিতর দিয়ে যাবো, এখানে একটা ফ্যামিলি বসা, সবাই তাকায় আছে।
এর ভিতরে আবার আরেকটা রুম, ওই রুমটা হবে হচ্ছে কি আমাদের মানে অলরেডি একটা নেগেটিভ একটা ভাইব পাওয়া শুরু করতেছিলাম যে সামথিং ইজ ইন রাইট। তো আমার ফ্রেন্ড বলে কি যে তুই গিয়ে ভিতরে দেখায়, আমি বাইরে দাঁড়াই। তো এখন ওই কেয়ারটাকে বলতেছে যে না আপনারা দুজনেই যান, সমস্যা কি, দুজনেই দেখে আসেন। তো আমার ফ্রেন্ড বলে যে না, আমাকে বলতেছে যে তুই গিয়ে একটু দেখে আয়। তো আমি রুমের ভিতরে ঢুকি, ঢোকার পর যখন বেডটা ক্রস করে আমি এদিকে আসি, দেখি যে ওই যে ফ্যামিলিটা ভিতরে রুমের ভিতরে বসা, এরা ঘুরে আমার দিকে তাকায় আছে। মানে ওদের চোখ আমাকে ফলো করতেছে। তো আমি ওই রুমটা ক্রস করে ওই পাশে যে ডোরটা, আরেকটা রুমের যে ডোরটা খুলে আমি জাস্ট ভিতরে একটু উঁকি মেরে দেখি যে নর্মাল পরিপাটি একটা রুম, একটা বেড, একটা ডেস্ক আছে। আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। তো আমি আর রুমের ভিতরে আমি আর ঢুকি না, আমি জাস্ট মাথাটা একটু উঁকি মেরে, লাইট জ্বালায় একটু উঁকি মেরে আমি জাস্ট দেখে আমি বের হয়ে আসি। তো বের হয়ে এসে আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনেই ওই রুম থেকে বের হয়ে আমরা হোটেলের করিডোরে এসে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে তখন ওই যে রিসেপশনিস্ট সে বলতেছে যে আপনাদের কি রুম পছন্দ হয়েছে, আপনারা কি এখনই উঠবেন? আমরা বলতেছি যে আপনার রুমের ভাড়া কত? তো সে তখন বলতেছে ভাড়া 150 টাকা, কিন্তু আপনারা বললে এটা 100 টাকায়, আপনারা যদি 2 রাত থাকেন তাহলে 100 টাকা, আপনারা 200 টাকা দিবেন। তখন আরো একটু সন্দেহ হয় যে লাইক নতুন একটা বিল্ডিং, নতুন হোটেল, 100 টাকা পার নাইট, ইটস টু চিপ। আই মিন আমরা অন্য ফ্রেন্ডরা যারা কক্সবাজার এসে ঘুরে গেছে, তো ওরা বলছে 200-300 টাকার নিচে হোটেলের রুম পাওয়া যায় না, তাও পুরোনো হোটেলগুলো। তো সেখানে সে এত কমে দিতে চাচ্ছে, তো তখন একটু সন্দেহ হয়। তো আমি আমার ফ্রেন্ডের কানে কানে বলি যে নিচে চল, নিচে গিয়ে একটু কথা বলি। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নিচে চলেন, নিচে গিয়ে আমরা ডিসাইড করি যে আমরা উঠবো কি উপর। তো তখনই ওই রিসেপশনিস্ট বলতেছে যে আমাদের কেয়ারটেকার আছে, সে আপনাদের লাগেজ নিয়ে রুমে সেট করে দিবে, আপনারা নিচে চলেন, গিয়ে আমরা আপনার রুমটা বুকিং দিয়ে দিব। তো তখন দেখি যে সিঁড়ি দিয়ে বেশ দারোয়ানের ড্রেস পরা একটা লোক সে সিঁড়ি দিয়ে উঠে এসে আমাদের লাগেজ উঠানোর জন্য আসতেছে। তো যেই ড্রেস পরা লোকটা, তাকে দেখে আমার মনে হয়েছে লোককে আমি কোথায় যেন দেখছি, তো চেহারাটা চেনা চেনা লাগতেছে। তো তাকে আর আমাদের লাগেছে, আমরা বলছি যে না, আগে নিচে চলেন, আমরা নিচে গিয়ে করি, নিচে গিয়ে কথা বলি। তখন সে আমাকে বলতেছে, ওই রিসেপশনিস্ট বলতেছে যে না, আপনারা তো রুম দেখে ফেলছেন, আপনাদেরকে তো এখন উঠতেই হবে। সে ইনসিস্ট করা শুরু করছে। তখনই আমার ম্যাচ গরম হয়ে যায়। আমি তখন তার সাথে তর্কাতর্কি শুরু, কি বলেন, আমরা তো আসছি রুম দেখতে, রুম দেখা মানে তো আর রুম ভাড়া করাটা। তো এরকম কথা, মানে তার সাথে একটা দুটা কথা হইতেছে, কথা চালাচালি করতেছি। তখনই আমার হঠাৎ খেয়াল হলো যে আরে, এই যে কেয়ারটেকারের পোশাক পরা যে লোকটা, এটা তো আমাদের সেই রিক্সাওয়ালা ছিল যে আমাদেরকে নিয়ে আসছে। তখন আমার ফ্রেন্ড আমাকে আবার কানে কানে বলতেছে যে আমার ভালো লাগতেছে না, চলে এতে বের হই। তখন আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আপনারা লিফটে করে আপনারা যান, আমরা আসতেছি, একটু কথা বলে নিই আমার ফ্রেন্ডের সাথে। সেই লোকটা নাচরবান্ধা হয়ে গেছে, আমাদেরকে রুমে ঢুকে যাবে। আর ওইদিকে যে রুমের ভিতরে যে ফ্যামিলিটা ছিল, এরা দরজা খুলে আমাদের দিকে তাকায় আছে। তারা 3 জনই, মা, বাবা এবং 7-8 বছরের বাচ্চাটা। এবং এরা কেউ কারোর সাথে কথা বলতেছে না, এরা ঠায় আমাদের দিকে তাকায় আছে। তখন আমরা লাগেজ হাতে নিয়ে আমি তখন আমার ফ্রেন্ডকে বলে চল নিচে চল।
তো ওরা বলতেছে যে কি আপনার রুমে উঠবেন না এই না সেই না। তখন আমরা বলতেছে আসেন নিচে আসেন, বলে আমরা সিঁড়িতে নামা শুরু করছি। তো তখনই আমি আমার ফ্রেন্ডকে বলি যে দেখছো ওই কেয়ারটেকারটা কিন্তু ওই রিক্সাওয়ালাটি যে আমাদেরকে নিয়ে এসেছিল। তো তখন আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে দোস্ত ভালো লাগতেছে না, মনে হইতেছে সামথিং ইজ রং, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা সিঁড়িতে যখন লাস্ট মানে আমরা 3 তলায় ছিলাম, তো যখন 2 তলা পর্যন্ত নেমে লাস্টের কয়েকটা ধাপ বাকি, তখনই দেখি যে হঠাৎ বিল্ডিং এর পাওয়ার চলে গেল। তখন আমার প্রচন্ড ভয় লাগে যে কি হইতেছে, এরকম কেন হচ্ছে। আমি তখন আমার ফ্রেন্ডকে বলি যে চলো নিচে দাঁড়াবো না, হোটেল থেকে বের হয়ে যাই। তো পাওয়ার চলে গেছে। তো আমরা যখন সিঁড়িতে নামছি, সিঁড়িতে নামার পর সিঁড়ি থেকে বের হয়ে আমি আসলে বুঝতেছিলাম না যে কোন দিকে মেইন রোডটা ছিল, কারণ আমরা ওঠার সময় তো আমরা এলিভেটর দিয়ে উঠি। তো সিঁড়িতে নামার পরে আমি বুঝতেছিলাম না যে আসলে ফ্রন্ট ডেস্কটা কোন দিকে ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে দেখ অন্ধকারে হারা যাস না, তুই ইয়ে কর, চল আমরা সামনের দিকে আগাই, যেদিকে আলো পাই ওদিকে যাই। হ্যাঁ, তো তখন তো এত ফ্ল্যাশ লাইট কিছু ছিল না আমাদের সেলফোনে। তো আমরা আসলে মোটামুটি অন্ধকারের মধ্যেই হাতড়াহাতড়ি করতেছিলাম যে কিভাবে বের হব এখন। তো তখন আমার ফ্রেন্ড বলে ওই যে ওইদিকে আলো দেখা যাচ্ছে, ওইদিক চল। তো আমরা ওইদিকে হাঁটা দিই, এবং হাঁটা দেওয়ার সময় একটু আগাতে গিয়ে আমি একটা জায়গায় একটু বাড়ি খাই। তো বাড়ি খাওয়ার পরে তখন অন্ধকারে আমি হাতে যেখানে বাড়ি খেলাম সেখানে মনে হলো যে ওটা ফ্রন্ট ডেস্কই ছিল। আর বাইরে খুব খুটখুটে অন্ধকার, একটু কোনো চোখে কোনো আলোই দেখা যাচ্ছিল না। তখন আমার ফ্রেন্ড আবার এক পাশ থেকে বলতেছে এই তো আমি মেইন ডোর পাইছি। আমি বলছি কি চলো বের হই এখান থেকে। তো আমি আমার ফ্রেন্ডের ভয়েস ফলো করে আমরা ওখান থেকে বের হলাম। তো ও যখন গেট খুলে বের হলো, বের হওয়ার পরেই আমরা দুজনই অনেক বড় রকমের একটা শক খেলাম। এবং এখন আমার ফ্রেন্ড বলতেছে আমরা কি এখানেই এসছি? আমি আশেপাশে তাকায় দেখি যে সব জায়গা অন্ধকার, আর মানে মিলছে না যে আমরা যেটা দেখে আমরা হোটেলে ঢুকলাম, হোটেল থেকে বের হওয়ার পর চোখের সামনে অন্য জিনিস দেখতেছি। তো তখন আমরা ওই হোটেলের এন্ট্রান্স থেকে একটু সামনে আগে এসে মেইন গেটের দিকে যাব। মেইন গেটের দিকে তখন আমি মেইন গেটটা ধরে আমি ওটা ওপেন করতে নেই, এবং তখন দেখি যে মেইন গেটটা অনেক পুরোনো জং ধরা। আমার কাছে মনে হলো যে এটা এত পুরোনো জং ধরা হবে কেন? কারণ আমরা ঢোকার সময় তো দেখলাম যে ব্র্যান্ড নিউ বিল্ডিং, ব্র্যান্ড নিউ গেট, সব চকচক করতেছে। কিন্তু মেইন ডোর যখন আমি হাত ধরে খোলার চেষ্টা করতেছি, তখন দেখি যে জং ধরা এবং পুরোনো, মানে কোনো কিছু মেক সেন্স করতেছে না। তো আমি গেট খুলে আমি আমার ফ্রেন্ডকে বলি তুই বের হও, আমি বের হচ্ছি। তো ও বের হয়ে যায় মেইন গেট দিয়ে। তো আমি বের যখন হব তখন আমি একটু ঘুরে আমি পিছনে তাকানোর পর যেটা দেখলাম রাসেল ভাই, আমি আসলে ওটার জন্য প্রস্তুত ছিলাম না। দেখি যে আমরা যে বিল্ডিং থেকে বের হয়েছি সেটা আসলে কোনো 4 তলা হোটেল বিল্ডিং ছিল না, এবং ওটা কোনো নতুন কোনো কনস্ট্রাকশনও ছিল না। এটা একটা পুরোনো একটা ভাঙাচোরা একটা বাড়ি, এবং পুরোনো বলতে বেশ পুরোনো, যে জায়গায় ইট বের হয়ে আসছে, প্লাস্টার খসে পড়ছে, এর একটা বাড়ি। এবং ঠিক যেই জায়গা থেকে, যেই ডোর থেকে হোটেলের মেইন এন্ট্রান্স থেকে আমরা বের হয়ে আসছি, সেখানে ওই কেয়ারটেকারটা দাঁড়ায় আমাদের দিকে তাকায় ছিল। আমি আমার ফ্রেন্ডের দিকে তাকায় আমি বলতেছি তোরতে। তো এটা বলেই আমার হাতে যে লাগেজটা ছিল এটা আমি 2 হাতে জড়ায় ধরে আমি দৌড়ানো শুরু করি, এবং আমার কথা শুনে আমার ফ্রেন্ডও আমার পাশে ও দৌড়ানো শুরু করে, এবং দুজনেই আমরা এত ভয় পাই, প্রচন্ড ভয় পাচ্ছিলাম, এবং কেউই আমার পিছনের দিকে তাকানোর সাহস করতে পারতেছিলাম না। তো আমরা দৌড়ায় আমরা গলি থেকে বের হয়ে আসি।
বের হয়ে যেই মেইন রোডে এসে পড়ি, ওখানে যেখান থেকে আমার কাছে মনে হচ্ছিল যেখান থেকে আমরা আসছিলাম তা সেদিকে আমরা দৌড়ানো শুরু করি, এবং রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট নাই, অন্ধকার, এবং আমরা দৌড়াতে থাকি এবং যাই না কতক্ষণ ধরে দৌড়াচ্ছিলাম। একটা সময় দেখি অন্য পাশ থেকে একটা হেডলাইটের আলো আসতেছে, তো কাছাকাছি আসার পর দেখি যে একটা টেম্পো। তো আমরা হাত উঁচা করে হাত নেড়ে নেড়ে টেম্পোটাকে থামাই এবং ওখানে ওই লোকরা বলি যে ভাই আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আসলে প্রচন্ড ভয় পাইছি, আমরা একটা জায়গা থেকে বের হয়ে আসছি। তখন টেম্পোলা বলতেছে কি হয়েছে ভাই? আমি বলছি যে আপনি আমাদেরকে কি একটু হেল্প করতে পারেন, যে আমাদেরকে একটু কাছাকাছি কোনো লোকালয়ে আমাদেরকে নিয়ে যান। তখন বলতেছে যে লোকালয় বলতে কোথায় যাবেন? আমি বলছি যে আমরা তো আসছি ঢাকা থেকে, আমরা হোটেলে উঠবো, তো আমাদেরকে কাছাকাছি ওই কোনো লোকালয়ে নিয়ে যান, ওই বিচের পাড়ে যে হোটেল পাড়া আছে আমরা ওখানে যাব, আমাদের ওখানে নিয়ে যান। তখন সে বলতেছে যে আচ্ছা উঠেন, কিন্তু ওটা তো অনেক দূর হবে। আমি বলছি দূর মানে? পরে বলতেছে যে না, আপনাদের তো ওখানে বিচে যাইতে হবে। তো আমি তখন বলতেছি কেন, আমরা তো বিচের পাড়েই তো আছি, কারণ আসার সময় মানে আমার মনে আছে আসার সময় রিক্সা দিয়ে আসার সময় আমরা আমাদের বাম পাশে সাগর দেখতে পাচ্ছিলাম। তো পরে কথা না বাড়ায় আমরা টেম্পোতে উঠি, টেম্পোটা খালি ছিল। তো সে বলতেছে যে আপনারা তো বিচ থেকে অনেক দূরে, এখন আপনারা তো অনেক শহরেরই বাইরে অনেক দূরে আছেন, তো এখান থেকে তো আপনাদের ওই আবার বিচে ব্যাক করতে হবে। বলছে ভাই যা করতে হবে আপনার করেন, আমাদেরকে জাস্ট বিচের পাড়েও হোটেল পাড়ায় নিয়ে যান। এবং লোকটা বলে যে হ্যাঁ একটু দূর আছে, তা আপনারা একটু ভাড়া বেশি দিতে হবে, আমার তো আজকে আমার ট্রিপ শেষ। আমি বলছি যে ভাই টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আপনি যত টাকা লাগিয়ে দিব আপনি যান। পরে সে বলে আচ্ছা ঠিক আছে। তো সে আমাদেরকে নিয়ে যায়। রাসেল ভাই আমরা বিচ থেকে প্রায় 45 মিনিটস দূরে ছিলাম। সে যখন আমাদেরকে বিচের পাড়ে ওই হোটেল পাড়ায় নিয়ে আসে, আমি ঘড়ি ধরে দেখি যে 45 মিনিটস লাগছে আমাদের ওখানে আসতে। তো ওখানে পৌঁছানোর পর আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনের কথা না বাড়ায় আমরা সাগরের পাড়ে গিয়ে বসি, বিচে গিয়ে বসি। বসার পর চাই না কতক্ষণ ওখানে শুয়ে বসেছিলাম, বাট কেউ কারোর সাথে কথা বলতেছিলাম না। অনেকক্ষণ পরে যখন একটু সেন্স ফিরে আসলো, তখন আমি বললাম যে এটা কি হলো। তখন আমার ফ্রেন্ড বলতেছে যে আমি আর এখানে থাকবো না, আমি বাসায় ঢাকায় ব্যাক করবো। বলছি অ্যাটলিস্ট রাতটা তো কোথাও থাকতে হবে। অলরেডি তখন রাত 10টা 11টা বেজে গেছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো একটা হোটেল নিয়ে আমরা রাতটুকু কাটাই, পরদিন আমরা চলে যাই। তো আমাদের ট্রিপের মজাটা একদম মাটি হয়ে গেছে, আমরা যা এক্সপিরিয়েন্স করছি এটার পরে। তো যাই হোক, ওখানেই আমরা পিছে পাড়ে একটা হোটেল এক রাতের জন্য ভাড়া করি, এবং পরদিন দুপুরে আমরা বাসে করে আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা চলে আসি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, অনেক ধন্যবাদ এটি শেয়ার করার জন্য। অনেক ভালো থাকবেন এবং আপনার লিসেনারদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা।